গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড, স্টাডি অ্যান্ড জবে সবাইকে স্বাগত। আমি কথা মতো ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যে বাংলা সাবজেক্ট, সে বাংলা বিষয়ের পুরনো সিলেবাস অনুযায়ী আমরা আলোচনা এগিয়ে যাব। এখনও পর্যন্ত আমাদেরকে সরকার কোনো রকম সিলেবাস দেয়নি, তাই আমরা পুরনো সিলেবাস অনুযায়ী এগোবো। কারণ বাংলা সাহিত্যই থেকে যাবে সব দিন। যেই সিলেবাসই আসুক এগুলো থাকবেই, বলা যেতেই পারে। তাই তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ বাংলা সাহিত্যের যুগ বিভাজন মানে যুগবিন্যাস। প্রথমে এইটি আমাদেরকে জানতে হয়, এই বাংলা সাহিত্যের যুগ হচ্ছে 3টি যুগে বিভক্ত: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এইটি একবার জেনে নিলে পরবর্তী ক্লাসগুলো করতে অনেক সুবিধা হবে। দেখো, প্রাচীন যুগ বা আদি যুগ আনুমানিক 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ। মতান্তরে এটাকে 950 বলা হয়ে থাকে। বেশিরভাগই 950ই দেখা যায়, কিন্তু কেউ কেউ বলেছেন 650। তার জন্য আমরা 650 থেকে 1200 পর্যন্ত প্রাচীন বা আদিযুগ ধরে নেব। তারপরে হচ্ছে 1201 থেকে 1800 মধ্যযুগ, এবং তারপরে হচ্ছে আধুনিক যুগ 1801 থেকে বর্তমান, মানে আজ পর্যন্ত, এখনও পর্যন্ত চলেই যাচ্ছে আমাদের আধুনিক যুগ। ওকে, এবার আমাদের যে মূল টপিক ছিল আজকের আলোচনার বিষয়, সেটি ছিল চর্যাপদ। সেই চর্যাপদে চলে আসি। আজকে কেবলমাত্র চর্যাপদ নিয়ে আলোচনা করছি। আজকে কেউ কোনো রকম নোটস করিও না, আমি তোমাদেরকে নোটস দিয়ে দেবো আগামীকালকে। খুব বেশি এখান থেকে প্রশ্ন আসবে না। খালি যে কথাগুলো আমি বলছি তোমাদেরকে, সেগুলো একটু মাথায় রাখো। চর্যাপদ সম্পর্কে আমাদেরকে যে স্বচ্ছ ধারণাটুকু প্রয়োজন, সেই ধারণাটুকুই আজকে দিব। প্রশ্ন উত্তর আমি কালকে ঠিক করিয়ে দিব। বেছে আমার কিছু প্রশ্ন উত্তর করাও রয়েছে, সেগুলো আমি আগামীকালকে তোমাদেরকে ঠিক টাইমে ভিডিও দিয়ে দেব, কোনো অসুবিধা হবে না। চলো এবার আমরা দেখে নিব চর্যাপদ। চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন। এর রচনাকাল খ্রিস্টীয় 10ম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী। আবার বলবো, বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। এর রচনাকাল খ্রিস্টীয় 10ম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী। তারপরে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1907 সালে নেপালে যান ও ওখানকার রাজদরবারের পুঁথিশালা থেকে কিছু পুঁথি নিয়ে আসেন, যা কিনা বাংলা ভাষায় লেখা ছিল এবং বাংলা ভাষারই আদি নিদর্শন বলে গণ্য করা হয়। শাস্ত্রী মহাশয় প্রথমবার নেপালে গিয়েছিলেন 1897 সালে। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালে। ওখানে তিনি গেছিলেন যে বাংলা সাহিত্যের কিছু আদি বা বাংলা ভাষার যে উৎপত্তি, সেইটি কোথা থেকে, এই বিষয়ে কিছু পাওয়া যায় কিনা সেইটি জানার জন্য। কিন্তু এই 1897 সালে তিনি গিয়ে ফেরত চলে আসেন। ঠিক তেমনভাবেই তিনি আবারও যান 1898 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তিনি আবার গেছিলেন 1898 খ্রিস্টাব্দে। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যাপদ তো তখন পাওয়া যায়নি, আমরা বলতে পারি বাংলা ভাষার কিছু নিদর্শন আনতে। উনি বিশ্লেষণ করে হয়তো বুঝতে পেরেছিলেন যে নেপালে আমাদের বাংলা ভাষার কিছু পুরনো এবং অমূল্য রত্ন পাওয়া যাবে বা পুঁথি পাওয়া যাবে। সেই খোঁজে তিনি 1897 1898
দুবার গেছিলেন। তারপরে তৃতীয়বার গেছিলেন তিনি 1907-এ। তিনি তৃতীয়বার গেছিলেন 1907-এ। এই 1907-এই গিয়ে ওখান থেকে নেপালের রাজ দরবার থেকে কিছু পুঁথি নিয়ে তিনি আবার চলে আসেন। তিনি তো বিশেষজ্ঞ মানুষ ছিলেন, তাই সে পুঁথি 1907 সালে তিনি উদ্ধার করতে পেরেছিলেন। 1907 সালে উদ্ধার করতে পেরে তিনি চলে আসেন এবং নিয়ে এসে দেখো 1907 সালে তিনি নিয়ে এসেছিলেন। এখানে 1922 আমি লিখে রেখেছি, সেটারও বলছি কেন লিখে রেখেছি। 1907 সালে তিনি নিয়ে এসে 1907 সাল থেকে 1916, দেখো এখানে লেখা রয়েছে 1916 সালে, মানে প্রায় 9 বছর, 9 বছর তিনি বিচার বিশ্লেষণ করেন। আরও অনেকেই বাংলার নিয়ে যে সমস্ত আমাদের বিশেষজ্ঞ রয়েছেন, গবেষক রয়েছেন, ওনারা নিয়ে গবেষণা করেন এবং সেইটি আদৌ আমাদের বাংলা সাহিত্যের নিদর্শন কিনা, সেইটিকে বলা যেতে পারে কিনা, ওনারা বিচার বিশ্লেষণ করে 1907 সাল থেকে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ, এইটা পরহস্যি মূর্ধন্য কেউ খন্দেরতেও লেখে, অনেকে এখন আবার দও লিখছে, পরিষদ দুটোই ঠিক। তার জন্য কিছু কিছু বানান একটু দেখে নেবে। এটা দও লিখতে পারো তোমরা, এই আবার অনেকে খন্দেরতেও লেখে, যা লিখবে দুটোই ঠিক, ঠিক আছে। এই 1916 সালে তিনি এইটিকে প্রকাশ করেন। প্রকাশ কোথা থেকে করেছিলেন দেখো, প্রকাশ হয়, আর প্রকাশ হওয়ার সময় একটি নাম দিতে হয়, তো সেই নামটি উনি নাম দিয়েছিলেন হাজার বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা। কী নাম দিয়েছিলেন তিনি? আবার থেকে আমি দেখো বলছি, হাজার বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা, এই নামেই তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আমাদের যে চর্যাপদ, বাংলা ভাষা আদি নিদর্শন, এইটিকে প্রকাশ করেন। আচ্ছা, প্রকাশ তো হয়ে গেল, এবার এর মধ্যে রয়েছে কি সেটা তো আমাদেরকে জানতে হবে, ঠিক? আমরা জেনে নিব। এই দেখো এখানটাতে রয়েছে, দেখো আমার দেখতে, এবার তোমাদের স্ক্রিনে বেশ ভালো করে দেখাচ্ছি। কা তরু বড় পঞ্চবী ডালো চঞ্চল চিও পাইঠ কালো দৃঢ় করিও মহাশুভ পরিণাম লুই ভনুই গুরু পুছিয়া জানো। এরকম করে দেখো রয়েছে। মনে হচ্ছে এটি সংস্কৃত হতে পারে, অন্য কোনো ভাষাও হতে পারে, কিন্তু না বন্ধুরা, এগুলোই হচ্ছে আমাদের বাংলা ভাষার আদি নিদর্শন। এখন যেটি তোমরা দেখতে পাচ্ছ যে আমি এগুলো কেন দেখাচ্ছি বা কিছু, এইটি হচ্ছে আমাদের প্রথম পদ। বাংলা ভাষার যে পুঁথিগুলি তিনি আবিষ্কার করেছিলেন, ওখানটাতে তিনি আমাদেরকে অনেকগুলি পুঁথি এনেছিলেন। তো কটি পুঁথি এনেছিলেন ওখানটায় নাকি বলা হয়েছিল যে মূল সংকলনে 51টি পদ ছিল। চর্যাপদের যে পুঁথিটি আবিষ্কার করা হয়, চর্যাপদ মানে এগুলো গান আকারে লেখা হয়েছিল, তখনকার সময় চর্যাগীতিও অনেকে বলে থাকে। ওখানে আমরা দেখেছি মূল সংকলন, যেটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনি যেটা করেছিলেন, প্রকাশ করেছিলেন, বা মূল যে এটি ছিল, ওখানটাতে 51টি পদ ছিল। চর্যাগীতি সংকলনে 23 জন পদকর্তা ছিল। পদকর্তা বলতে আমরা বলবো এই লেখাগুলোর যিনি লেখক ছিলেন। মোট কজন ছিলেন? 23 জন ছিলেন। মোট 23 জন ছিলেন এই লেখকগুলির লেখক। আর মোট পদসংখ্যা বা মোট আমাদের তোমার ছিল কবিতা ছিল, এগুলো গান বলা যেতে পারে, কবিতা বলাটা ঠিক হবে না, সেগুলি ছিল 51টি। কিন্তু 46.5টি পদই পাওয়া গেছে। মানে যে পুঁথিটি তিনি উদ্ধার করে এনেছিলেন,
ওখানটাতে তিনি বুঝতে পেরেছিলেন যে এখানটিতে মোট 51টি পদ থাকার কথা, কিন্তু প্রেসে যখন তিনি প্রকাশ করেছিলেন তখন কিন্তু তিনি 46.5টি পদই পেয়েছিলেন, 3.5টি পদ তিনি পাননি। সেগুলি তালপাতায় লেখা ছিল, এই চর্যাপদগুলি তালপাতায় লেখা ছিল। এই দেখো আছে এখানটাতে, তোমরা দেখতে পারো। দেখো এইরকম লেখা, প্রিন্টটি খুব একটা ভালো নেই, এইরকমই পাওয়া গেছে। এই দেখো এইরকম, এই দেখো এইগুলো যদি বুঝতে পারছো, দেখো ভালো করে একটু যদি ধ্যান দেওয়া যায় তো আমরা বুঝতে পারবো যে এগুলি বাংলায় ভাষা রয়েছে। এগুলো সব তালপাতায় লেখা, এইগুলি হচ্ছে তোমার তালপাতার উপর লেখা রয়েছে। এই লেখাগুলি কিছুটি নষ্ট হয়ে গেছিলো, সামনের এবং পিছনের ওগুলো বাদ দিতে হয়েছে, বাদ দেওয়ার পরে প্রকাশ করা হয়েছিল। ঠিক আছে, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তিনি প্রকাশ করেছিলেন। আচ্ছা, এগুলো যে প্রকাশ হচ্ছে, তো প্রকাশ হওয়ার পরে এটি যে বাংলা ভাষায়, যে বাংলা ভাষাতেই রয়েছে, এটি যে বাংলা ভাষারই আদি নিদর্শন, এইটির যে একটি বিশ্বাসযোগ্য মানে কি করে করব, এইটিরও একটি প্রশ্ন থাকে, মানে হতেই পারে অনেকের মনে, যে এটা বাংলা ভাষা, পড়ে তো মনে হচ্ছে সংস্কৃতর মতো, অসমীয়াও হতে পারে। তো এটা যে বাংলা ভাষা রয়েছে, তো সেই বাংলা ভাষা কি করে মানে বিশ্বাস করা যায়, তো ডক্টর ভাষাচার্য রয়েছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে তিনি এটির প্রমাণ দিয়েছিলেন যে শাস্ত্রী মহাশয় যে চর্যাপদটি আবিষ্কার করেছেন সেইটি বাংলা ভাষারই নিদর্শন। এরকমভাবে অনেক ভাষাচর্য, অনেক গবেষণা যারা করেন, মানে বিশেষজ্ঞ মহাশয়রা, ওনারা এইটিতে বিশ্বাস জুগিয়েছিলেন যে কি হ্যাঁ, এইটি চর্যাপদটি হচ্ছে আমাদের বাংলা ভাষারই আদি নিদর্শন। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত পুঁথিগুলি আবিষ্কার করেছিল সেটির নাম ছিল চর্যা গীতি কোষবৃত্তি। এটি টিকা জাতীয় পুঁথি ছিল, মানে যেটি তিনি উদ্ধার করে এনেছিলেন। এটির নাম ছিল চর্যা গীতি কোষবৃত্তি। এটির নাম ছিল, আবারও বলছি, চর্যা গীতি কোষবৃত্তি। শাস্ত্রী মহাশয় সম্পাদনায় প্রকাশিত গ্রন্থটিতে 4টি পুঁথিকে স্থান দেন। ওখান থেকে অনেকগুলি পুঁথি তিনি উদ্ধার করে এনেছিলেন, ওখান থেকে 4টি পুঁথিকে স্থান দিয়েছিলেন। সেই 4টি পুঁথিকে স্থান দেন এবং একই বাংলা ভাষায় লেখা ভেবে পুঁথিগুলির নাম দেন চর্যাচর্য বিনিশ্চয়, সরহপাদের দোহা, কৃষ্ণাচার্যের দোহা ও ডাকার্ণব। আমি আবারও বলছি, চর্যাচর্য বিনিশ্চয়, সরহপাদের দোহা, কৃষ্ণাচার্যের দোহা ও ডাকার্ণব। আমি এগুলো তোমাদের কালকে প্রত্যেকটি লিখিয়ে লাইন টু লাইন আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেব। এখন শুধু তোমরা শোনো ধ্যান দিয়ে। এই নামগুলি 4টি নাম দিয়েছিলেন, সে 4টি ছিল চর্যাচর্য বিনিশ্চয়, সরহপাদের দোহা, কৃষ্ণাচার্যের দোহা ও ডাকার্ণব। ঠিক আছে, আমরা মোট এখানটাতে 24 জন কবি ছিলেন। হ্যাঁ, এই যে চর্যাপদটি আবিষ্কৃত হয়েছিল ওখানটায় মোট লেখক বা মোট কবি সংখ্যা ছিল 24 জন, কিন্তু 24 জনের মধ্যে 22 জন কবিরই পদ পাওয়া গেছিল। তাহলে কি করে 24 জনের রয়েছে, এটাও একটা প্রশ্ন জাগতেই পারে মনে। তো ওখানটিতে যে পুরোপুরিটি পাওয়া গেছে, তো ওখানটাতে বোঝা গেছিল 24 জনের নাম পাওয়া গেছে। হ্যাঁ, এই 24 জনের মধ্যে অনেকেই রয়েছে, তাদের নামগুলো আমি বলছি: কানহুপাদ, ভূসুগুপাদ, সরহপাদ, শান্তিপাদ, কুক্কুরীপাদ, সবরপাদ, লুইপাদ, আজদেব, কক্কনি, কামলি, জুন্ডুরি, চাটিল, জয়ানন্দী, ডম্বি, তারক, ঢেন্ডন, দারিক, ধাম, বিরুয়া, বীণা, ভাদে,
মহিন্তা। তোমাদের সামনে মোট 22 জনের নাম করা হলো। চর্যাপদের 23 নম্বর যে পদটি অর্ধেক পাওয়া যায় এইটির কবি ছিল, মানে বললাম না আমি এক্ষুনি যে 46.5টি পদ পাওয়া গেছিলো, তার মধ্যে 46.5 তো একটি তো অর্ধেক, 46টি পূর্ণ। যে অর্ধেক পাওয়া গেছিলো এইটির লেখক ছিলেন ভূসুকুপাদ। কে ছিলেন? ভূসুকুপাদ। ঠিক আছে। আবার অনেকে কেউ বলে থাকেন না এখানে 22 জন নয়, এখানে 23 জন কবির কথা বলা হয়েছে। দেখো অত পুরনো তো একটু তো মতান্তর হবেই, আর যেগুলো মতান্তর হয় সেগুলো দেখবে প্রশ্নে কোনো রকম পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকে না। ঠিক আছে। আমি তোমাদের কালকে যখন প্রশ্ন উত্তর করাবো তুমি দেখতে পাবে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে বা সম্ভাব্য বা এর আগে হয়তো এসেছে সেগুলোই আমি তোমাদেরকে লেখাবো। যেগুলো নিয়ে সংশয় থাকে, যেগুলো বহু পুরনো হয়, চর্যাপদ বলে নয়, যে কোনো জিনিস যে টপিকগুলোতে তোমার গিয়ে গুগলেও আমরা সার্চ করে পাই না, কোনো বই থেকে উদ্ধার হয় না, 3টে বই 3 রকম লেখা থাকে, সেগুলো কেউই দেয় না পরীক্ষাতে। ঠিক আছে। তো এবার একটু আমাদেরকে দেখে নিতে হবে যে এই পদগুলো কীরকম ছিল। ঠিক আছে। পদগুলো একটু দেখব, দুটো একটি পদ যা আছে এই পদগুলোর একটু আলোচনা করে নিলে ভালো হয়। যেমন দেখো এখানে একটি পদ দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো আছে, এই পদটি পড়ব। পদটিতে দেখো কী লেখা আছে, কাহারে ঘিনি মেলি আছো হু কাহারে ঘিনি মেলি আছো হু কিসো, বেরিল হাক পড়ল চৌদিশো, আপনা মাংসে হরিণা বৈরি। এই লাইনটি একটু দেখো ভালো করে, কালকে আমি আবার লেখাবো এটা। আপনা মাংসে হরিণা বৈরি, লাইনটি দেখো, আমি বলছি আবারও, আপনা মাংসে হরিণা বৈরি। আবার বলছি, আপনা মাংসে হরিণা বৈরি। ঠিক আছে। আমি বাংলা অর্থও বলবো, এই লাইন শুধু এই লাইনটির বাংলা অর্থ বলে দিই, হরিণের মাংসর জন্যই তার শত্রু হয়, মানে হরিণের মাংসই তার জন্য শত্রু, হরিণকে তার জন্য মানুষ শিকার করে। তারপর দেখো, খনহ ন ছাড়ো ভুসুকি আহেরি। এ দেখো এই জায়গাটা একটু ফলো যদি করা যায় ভালো করে, যদি তোমরা দেখো, আমরা দেখবো। দেখো এখানে কি লেখা আছে, ভুসুকু। আমি কি বলেছিলাম, ভূসুকুপাদ একজন কবি। ঠিক এইরকমভাবেই বুঝতে পারা গেছিলো যে যেই কবিতাগুলো রয়েছে প্রত্যেকটি কবিতাতেই কবির নামগুলি কিন্তু রয়েছে। ঠিক আছে। ভূসুকু আহেরি। 3 ন ছুপই হরিণা পিবই ন পানি, হরিণা হরিণীর নীলও ন জানি, হরিণী বোলাও শুনো হরিণা তো, এ বন ছাড়ি, হু ভ্রান্ত তরঙ্গতে, হরিণার খুঁড়ো ন দিশ, ভুসুকুর ভনৈ মুড়ো হি ওহি ন পৈসই। ঠিক আছে। এটা 6 নম্বর মানে পদে এটা রয়েছে। এবার দেখে নিব এটির বাংলা অর্থ, কারণ এইটা পড়ে কেউই বুঝতে পারবে না, আমি তুমি তো কি, কারণ আমরা চর্যাপদ এরকমভাবে টেক্সট কেউই পড়ে থাকি না, আর টেক্সট থেকে কেবলমাত্র কয়েকটি প্রবাদ প্রবচন কিংবা কোনটি প্রথম পদকর্তা কে ছিলেন এবং প্রথম পদকর্তা বা তরু বড় এই পদটির লেখককে বা এটি চর্যাপদের কত নম্বর পদ, প্রশ্ন এগুলো থেকে আসতে পারে। আমি এই প্রশ্নগুলো তোমাদের কালকে করিয়ে দিব। তারপর দেখো বাংলা অনুবাদটি দেখো, তাহলে বুঝতে পারবে। কাকে গ্রহণ করি কাকেই বা ত্যাগ করে থাকি, লেখা আছে কাকে গ্রহণ করি কাকেই বা ত্যাগ করে থাকি, চারিদিক বেড়ে হাঁক পড়ল, এক মুহূর্তও রেহাই দেয় না, হরিণ তৃণ ছোঁয় না, জলও পান করে না, হরিণটা হরিণীর নিলয়ও জানে না, হরিণী বলে ওহে হরিণ শোন তুই, এ বন ছেড়ে পালা। মানে হরিণী বলতে হরিণের স্ত্রী বলছে, হ্যাঁ, হরিণী বলতে হরিণের স্ত্রী হরিণকে বলছে তুই এ বন ছেড়ে পালা,
শুনে হরিণ এত দ্রুত ছুটল যে তার খুর দেখা যায় না। খুর বলতে পায়ের নিচের খুর, হরিণের হয়, ঘোড়ার হয়, জানো তো। ভুসুকু বলেন, মুড়ের হৃদয়ে, মানে এসব আমার হৃদয়ে প্রবেশ করে না। বুঝতে পারলে তো? এখানটাতে একটি হরিণকে বলা হয়েছে। আর চর্যাপদে আমরা আরেকটা কথা জানি যে চর্যাপদের যে ভাষা সেইটিকে সন্ধ্যা ভাষা বলা হয়। সন্ধ্যা বলতে আমরা ঠিক কোন সময়কে বলি সেটা একবার যদি বুঝতে পারো তাহলে পুরোটা জলের মতো তোমাদের কাছে হয়ে যাবে। সন্ধ্যা বলতে আমরা বলি রাত্রির আগমন, দিনের গমন। ঠিক এর সন্ধিকালকে আমরা কি বলি? সন্ধ্যা। আলো আর আঁধারির সময়টা, ঠিক তো? এই আলো আঁধারির সময়ের জন্য চর্যাপদের ভাষাকে অনেকে আলো আঁধারি ভাষাও বলে থাকে। কি বলে থাকে? আলো আঁধারি ভাষা। এখানকার ভাষা হচ্ছে বোঝা একটু কষ্টকর। বোঝা কষ্টকর আমার তোমার জন্য শুধু বলে নয়, বোঝা কষ্টকর যেন হয় সেরকমভাবেই লেখা হয়েছিল এই চর্যাপদ। ঠিক আছে? এই চর্যাপদটা লেখার উদ্দেশ্যই ছিল যারা বৌদ্ধ সিদ্ধাচার্যগণ ছিলেন, বা সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ, ওনারা জানে, বা শিক্ষিত মানুষ সেই সময়কার, যেন কোনো লোকের হাতে না পড়ে যায়। লোকের বলতে যারা এগুলো নষ্ট করতে পারে। হ্যাঁ, অনেক অনেক আমাদের সাহিত্য নষ্ট হয়েছে। তোমরা জানো যে ইতিহাসের অনেক এরকম এসেছে যারা আমাদের দেশে আক্রমণ করেছিল, গ্রন্থাগার নষ্ট করে দিয়েছিল, ঠিক তো? তো তার জন্য এটা একটু হেয়েলি ভাষায় লেখা হয়েছিল। অনেকে হেয়েলি ভাষাও বলে থাকে, যে যারা সিদ্ধাচার্য রয়েছেন কেবল তারাই বলতে পারে। আর চর্যাপদে তৎকালীন সমাজের চিত্রটি ফুটে উঠেছিল। তৎকালীন সমাজের চিত্র ফুটে উঠেছিল বলতে আমরা জানি যে সমাজে যে সমস্ত দিকগুলো সেগুলোই চর্যাপদ থেকে বোঝা যায়। শুধু চর্যাপদ নয়, বাংলা সাহিত্য সর্বদাই সমাজেরই একটি দর্পণ, সমাজেরই একটা অন্য রূপ। সাহিত্য পড়ার উদ্দেশ্য সাহিত্য রস সাধন, এটা ঠিক। তার জন্য আমরা এরকমই বলতে পারি না যে সাহিত্য পড়া মানে ইতিহাসকে জানা। ইতিহাস জানা মোটেও নয়, সাহিত্যে একটা আলাদা রকম রস রয়েছে। সে সাহিত্য রস কিছু তো নিয়ে লিখতে হবে। আর তৎকালীন সমাজের যে চিত্রগুলো ছিল, মানে শোষক সমাজ, হ্যাঁ, উচ্চবর্ণ নিম্নবর্ণ, এই সমস্ত জিনিসগুলোকে নিয়েই বাংলা সাহিত্য এগিয়ে যাচ্ছে আজ পর্যন্ত। হ্যাঁ, চলো এবার নেক্সট আরেকটি লাইন দেখে লিখো। এই দেখো, এখানটায় দেখো, এটা কি রয়েছে? তালো তো ঘর মোর নাহি পরিবেশি, হাঁড়ি তো ভাত নাহি নিতিয়া বেশি। এই লাইনটা, হাঁড়িতে ভাত নাহি নিতিয়া বেশি। ব্যঙ্গ সংসার বঢ়িল যায়, দুহিল দধু কি বেন্টে জামাই। বলদ বিয়ালো গাবিয়া ঝাঁঝে বাজে, পিটা পিটা দুহিয়ে এ তিনা সাজে। जो सो बुद्धि सोई निबुद्धि, जो सो चोर सोई साधी। নীতি নীতি শিয়ালা সিহে সম ঝুয়া, ঢেন ঢন পায়ের গীত বিরলে বুঝিও। দেখো এই শেষ লাইনটাতে লেখা রয়েছে ঢেন ঢন পায়ার। ঢেন ঢন, এর লেখক হচ্ছে ঢেন ঢন। ঠিক আছে, এবারে অনুবাদটা দেখো। পাহাড়ের টিলায় আমার ঘর, কোনো প্রতিবেশী নেই। টালো তো ঘর মোর নাহি পরিবেশী রয়েছে। হাঁড়িতে ভাত নেই কিন্তু নিত্যই অতিথি আসে। হাঁড়ি তো ভাত নাহি নিতিয়া বেশি। ঠিক আছে, মানে হাঁড়িতে ভাত নেই, সে সমাজের কথা বলা হচ্ছে, তৎকালীন সমাজ। হাঁড়িতে ভাত নেই কিন্তু ঘরে অতিথির আগমন যেন হামেশাই লেগে রয়েছে। দিন দিন ব্যাঙের সংসার বেড়েই চলে। ব্যাঙের সংসার, কি দুঃখ দোয়া দুধও বাটের মধ্যে চলে যায়। মানে দুঃখ ভাবো কতখানি, যে গরুর বাঁট থেকে যে দুধ দোহানো হয় সেটিও বলছে
ব্যঙ্গ করে যে সেটিও মনে হয় বাঁটের মধ্যে আবার চলে যাচ্ছে, মানে সেই দুধে পোষাচ্ছে না। বলদের বাচ্চা হলো, গাভী রইল বন্ধা। বলদের কখনো বাচ্চা হয়? তো একটু ব্যঙ্গ করে তখনকার ভাষাকে বোঝানো হয়েছে। লাইনগুলো যদি একটু ভালো করে দেখো তো বুঝতে পারবে। বলদের বাচ্চা হলো, গাভী রইল বন্ধা, 3 সন্ধ্যা পালান। মানে দেখো এখানে ব্যাকেটে লিখেছেন অসিতবাবু, গোহমিষের স্তন, হ্যাঁ সন্ধ্যা পালান বলতে, থেকে দহন করি। যে বুদ্ধিমান সেই নির্বুদ্ধি, যে চোর সেই সাধু। রোজ রোজ শিয়াল সিংহের সঙ্গে জুসছে। ঢেনঢন পদকর্তা, এই পদের তাৎপর্য অল্প লোকই বুঝতে পারে, তাই না? ঢেনঢন পাদ মানে তখনকার যিনি ছিলেন তিনি ছিলেন ঢেনঢন পাদ। একটু যদি এগুলো ডিটেলসে একটু বোঝার চেষ্টা করা যায় তাহলে অনেকটা এইরকম। এখানে দরিদ্র গৃহিণীর, দেখো এই লাইনটার দিকে ধ্যান রাখো, তারপর বলছি। এখানটায় যেটা বলতে চেয়েছেন সেটি হচ্ছে, এখানে এক দরিদ্র গৃহিণীর দুরাবস্থার প্রতীকে ও পরস্পর বিরোধী ইঙ্গিতের সাহায্যে গূঢ় তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে। কিভাবে মোক্ষ নির্বাণ ও শূন্য তত্ত্বে পৌঁছানো যায় এবং কিভাবে এই মায়ার জগৎ পরিত্যাগ করে চেতনার শীর্ষ দেশে ওঠা যায়। হ্যাঁ, শীর্ষ দেশে ওঠা যায়। এখানে তাই উপমা ও রূপক ব্যঞ্জনার সাহায্যে ইঙ্গিতে ইশারায় বলা হচ্ছে। ঢেনঢনপাদ রূপক, অলঙ্কার, উপমা এগুলো ব্যবহার করে তিনি এই কথাগুলি বলতে চেয়েছেন। কিছুই সৃষ্টি করে না, তাই সে হচ্ছে বন্ধা। দেখো এক জায়গায় রয়েছে তো আমরা মূল জায়গায় যদি যাই তো এখানটাতে বন্ধাও রয়েছে। দেখো বলদের বাচ্চা হইল, তিনা সাঁঝে জোশ ও বুদ্ধি। বুদ্ধি বলতে এখানে বন্ধাকে বোঝানো চলেছে, মানে যে কিছুই করতে পারে না। বুঝতে পারলে? বন্ধা এই পদের সাধনা সংক্রান্ত আরও অনেক গূঢ় ইঙ্গিত আছে, যা টিকাকার মুনি দত্তের নামও তোমরা কালকে দেখতে পাবে। মুনি দত্ত সংস্কৃতে ব্যাখ্যা করেছেন, তবে এ প্রসঙ্গে সে আলোচনা নিষ্প্রয়োজন। অসিতবাবু এটাই বলছেন, মানে এগুলোর আলোচনার কোনো প্রসঙ্গই নেই। ঠিক আছে, তো এরকমভাবে আমরা এগিয়ে যাব। এরপরে যদি কিছু রয়ে থাকে, চর্যাপদ থেকে কত রকমের প্রশ্ন হতে পারে। হ্যাঁ, প্রশ্ন হবে বেশ কিছু, প্রায় ম্যাক্সিমাম 30টি মতো প্রশ্ন হতে পারে, তার বেশি প্রশ্ন হবে না আশা করছি। 20 থেকে 30টি প্রশ্ন হবে। সে 20 থেকে 30টি প্রশ্ন আমি তোমাদেরকে কালকে রীতিমতো নোট করে তোমাদেরকে খুব ভালোভাবেই সেগুলোকে বুঝিয়ে দিব। আর একটি কথা বলি, চর্যাপদে কিন্তু কিছু প্রবাদও রয়েছিল। সেই প্রবাদগুলো যখন আমি 2টো লাইন তোমাদেরকে বলেছি, তার মধ্যে একটা বলি, আপনা মাংসে হরিণা বৈরী, মানে হরিণের মাংসই তার জন্য শত্রু হয়েছিল। এরকম আরও রয়েছে, 6টি মোট প্রবাদ রয়েছে। হাতের কাকন মা লৌ দাপন, মানে হাতের কাকন দেখার জন্য দর্পণের প্রয়োজন হয় না। হাঁড়িতে ভাত নাহি নীতি আবেশী, হাঁড়িতে ভাত নেই অথচ প্রতিদিন অতিথির আগমন বা প্রতিদিন প্রেমিকেরা এসে ভিড় করে। একটু ভেতরে ঢুকতে হবে, তাহলে একটু এর অর্থগুলো বুঝতে পারবে। হাঁড়িতে ভাত নাহি নীতি আবেশী, হাঁড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকরা এসে ভিড় করে। দুহিল দুধ কি বান্টে সামায়, মানে দহন করা দুধ কি বাঁটে প্রবেশ করানো যায়। এইটি হচ্ছে এই প্রবাদটার আসল অর্থ। যদি কোনো দুধ দহন করা যায় সেটিকে আবার বাঁটে ফেরানো যায় না। আবার আছে এরকমই প্রবাদ, আরও 2টি রয়েছে। দেখো, বর শুন গোহালি কিমু দুঃঠ
বলন দে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। ভাবো তো চর্যাপদের ভাষায় এটা কীভাবে লেখা যেতে পারে, তাই না? এটা সরহ পাদের একটি দোহা, 39 নম্বর পদ্মার। আমি কালকে তোমাদেরকে দেখাবো। বড় শুন গোহালি কিমু দুষ্ট বলন দে, মানে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আন, তার নেক্সট হচ্ছে আন চাহান্তে আন বিনোধা, মানে অন্য চাহিতে অন্য বিনিষ্ট। বুঝতে পারলে? এরকম কিছু প্রবাদ রয়েছে 6টি। চর্যাপদে মোট 6টি নয়, অনেকগুলি প্রবাদ রয়েছে, 6টি হচ্ছে মূল প্রবাদ। এছাড়াও যদি কিছু আলোচনা রয়ে থাকে তো সেগুলো আমরা কালকে প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদেরকে দিয়ে দিব। আর আজকে কেবলমাত্র চর্যাপদ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়া হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চর্যাপদের যে ছন্দ ব্যবহার করা হয়েছিল সেই ছন্দের নাম হচ্ছে পাদাকুলক। কয়েকটি প্রশ্ন আমি এখন মানে মোটামুটি আকারে বলে দিই তোমাদেরকে, তাহলে একটু সুবিধা হবে। যদি প্রশ্ন হলো চর্যাপদের যে গবেষকগুলি ছিলেন ওনাদের নাম কি কি। হ্যাঁ, চর্যাপদের গবেষক ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, তিনি তো আবিষ্কারই করেছিলেন। এছাড়া সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এই দুজনের নাম তোমরা আমি বলেছি, শুনেছ। এছাড়াও রয়েছে প্রভাত চন্দ্র বাগচি, হ্যাঁ, শান্তি ভিক্ষু, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত, ডক্টর সুকুমার সেন, সুকুমার সেনের বাংলা সাহিত্য ইতিহাস বই রয়েছে, ডক্টর তারাপদ মুখোপাধ্যায়। ঠিক আছে। চর্যাপদ যদি বলা হয় যে কোন ভাষা প্রধানত কোন উপভাষার উপর প্রতিষ্ঠিত, তাহলে রাঢ়ী ভাষা হবে। এরা কী হবে? রাঢ়ী ভাষার উপর এটি মূলত প্রতিষ্ঠিত। বুঝতে পেরেছ? চলো আমরা আবার কালকে দেখা করছি, নেক্সট ডে। আশা করছি এর মধ্যে তোমরা যতটুকু ধারণা পেয়েছো সেটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মধ্যে আমাকে বুঝিয়ে দেবে। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নগুলো অবশ্যই করতে পারো। যত প্রশ্ন আছে আমি চাইছি করো, যত প্রশ্ন করবে নিজেদের ডাউটসগুলো ক্লিয়ার হবে। আর চর্যাপদ যেহেতু চর্যাপদই, তার জন্য এর যে ভাষাগুলো রয়েছে সেগুলোকে সংস্কৃত বা একটু অন্যরকম ভেবে নিও না। তো চলো নেক্সট ডে আবার কালকে তোমার সঙ্গে দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।